শিক্ষার্থীবৃন্দ, ভালো আছো তোমরা? এই প্রত্যাশা নিয়েই আমরা আজকে নবম ও দশম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্রে শব্দের শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা আলোচনা করছি। আমরা জানি যে শব্দ কথাটির অর্থ হলো আওয়াজ। আমরা যখন কোনো বর্ণ উচ্চারণ করি এবং আবার কোনো সময় যখন বর্ণের সমষ্টি যখন যুক্ত হয় তখন একটা অর্থ প্রকাশ করে। যখনই অর্থ প্রকাশ করবে তখনই সেটা হবে শব্দ। অনেক ক্ষেত্রে আমরা দেখি একটা বর্ণ হলেও কিন্তু শব্দ হয়ে যায়। যেমন আমরা যখন একটা কবিতার পংক্তি যখন বলবো, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই, এখানে কিন্তু স্বরবর্ণের এটা বর্ণ, কিন্তু এটা একটা শব্দ হয়ে গেল। আবার সমষ্টির যখন বলি আমরা, যেমন সতত হে নত তুমি পড় মোর মনে, নত, এখানে বর্ণ আমরা দুটো বর্ণ দেখছি। কাজেই এই দুটো বর্ণ যখন অর্থ প্রকাশ করলো তখন সেটা শব্দ হয়ে যায়। আমাদের বাংলা ভাষায় বিভিন্ন ধরনের শব্দ আমরা অবস্থান দেখি। কখনো বা আমরা এই শব্দকে বিভিন্ন দিক থেকে যে ভাগ করি, গঠন প্রকৃতি অনুসারে আমরা ভাগ করি, কখনো বা অর্থের ভিত্তিতে ভাগ করে থাকি, কখনো শব্দের যে উৎস এটাকে কেন্দ্র করে আমরা ভাগ করে থাকি। শব্দের এই যে গঠন প্রকৃতি হলো, আমরা এখানে মৌলিক এবং সাধিত এই দুভাগে দেখছি। সুতরাং গঠন প্রকৃতি অনুসারে শব্দ দুই প্রকার, মৌলিক এবং সাধিত শব্দ। মৌলিক শব্দ বলতে বুঝি আমরা যে শব্দকে ভাঙা যায় না, ভাঙলেও এর অর্থ প্রকাশ হয় না, সেটাকেই আমরা বলি যে কি মৌলিক শব্দ। যেমন আমরা যদি এখানে যেমন গোলাপ শব্দটা বললাম, এখানে গোলাপ মৌলিক শব্দ, এটাকে কিন্তু আমরা গো যোগ লা যোগ পা এভাবে হয়তো ভাঙতে পারি। যেমন হয়তো আমরা ভাঙলাম গো যোগ লা যোগ পা প, তাহলে এখানে গো লা প এগুলোর কিন্তু কোনো অর্থ হলো না। কাজেই মৌলিক শব্দকে আমরা ভাঙতে পারি না, ভাঙলেও কিন্তু কোনো অর্থ হয় না। যেমন এখানে লাল শব্দটা ল যোগ আ যোগ ল যোগ অ, এভাবে আমরা ভাঙতে পারি। তাহলে এখানে ল আ ল অ এগুলোর কোনো অর্থ নেই। সুতরাং আমরা দেখতে পাই যে মৌলিক শব্দকে আমরা কখনো ভাঙতে পারি না। অতএব আমাদের সংজ্ঞাটা হচ্ছে, যে শব্দকে আমরা ভাঙলে ওই শব্দের অস্তিত্ব থাকবে না বা কোনো অর্থ প্রকাশ করে না, সেটাকে আমরা বলি মৌলিক শব্দ। এবং মৌলিক শব্দের তাহলে আমরা এখানে বুঝলাম মৌলিক শব্দকে আমরা ভাঙতে পারি না। আর মৌলিক শব্দের পরবর্তী আরেকটা যেটা আমরা দেখছি সাধিত শব্দ। এই মৌলিক শব্দ যে শব্দটা আছে তার সাথে কখনো বা প্রত্যয় যুক্ত করে, কখনো বা উপসর্গ যুক্ত হয়ে, কখনো বা বিভক্তি যুক্ত হয়ে, কখনো বা সন্ধি হয়ে, কখনো বা সমাস রীতিতে, কখনো বা দ্বিরুক্তি শব্দের মাধ্যমে আমরা এই বাংলা শব্দগুলো গঠন করে থাকি। তাহলে যেমন এখানে আমরা যেমন ঢাকায় শব্দটা দেখলাম, এখানে ঢাক, এখানে ঢাকা জকি ঢাকায়, তাহলে যেমন এখানে ঢাকা এটা হচ্ছে মৌলিক শব্দ, এর সাথে ই, অর্থাৎ ঢাকায় জিনিস, ঢাকায় জিনিস, তাহলে এটা হচ্ছে ই প্রত্যয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সাধিত শব্দগুলো কখনো বা প্রত্যয় যুক্ত হয়ে হয়, কখনো বা উপসর্গ। যেমন হার, এই যে হার শব্দটা হলো এই
এর সাথে আ যুক্ত হলো, তাহলে আটা হচ্ছে উপসর্গ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সাধিত শব্দগুলো এখানে এটা উপসর্গ যুক্ত হলো, যেমন সুখের, সুখ, সুখ যোগ এর, সুখ যোগ এর, তাহলে এটা র এর দিকের দের, তাহলে র এর দিকের দের ষষ্ঠী বিভক্তি হলো সিংহাসন, সিংহ যোগ আসন, সিংহ যোগ আসন। আবার যখন রাজনীতির কথা বলছি, রাজনীতি এটা হবে নীতির রাজা। আমরা কিন্তু অনেকেই এটাকে রাজার নীতি বলি, কিন্তু এটা হবে কি নীতির রাজা। তাহলে নীতির রাজা, এই যে ব্যাস বাক্য এটা সংক্ষিপ্ত হয়ে গেল রাজনীতি। তাহলে সমাসবদ্ধ পদ, যেমন চিক চিক, চিক এক ধরনের অর্থ প্রকাশ করে, আবার চিক চিক করে বালি কোথা নেই কাদা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইভাবেই আমরা দেখতে পাচ্ছি প্রত্যয় যুগে, উপসর্গ যুগে, বিভক্তি যুগে, সন্ধি যুগে, সমাস যুগে দ্বিরুক্তির মাধ্যমে বাংলা ভাষার এই সাধিত শব্দগুলো এখানে গঠিত হচ্ছে। তাহলে আমরা বুঝলাম যে গঠন প্রকৃতি অনুসারে শব্দ দুই একটাকে আমরা ভাগ করতে পারি না, ভাগ করলে এর অস্তিত্বটা লুপ্ত হয়ে যায়। আবার আরেকটা আছে যে মৌলিক শব্দের সাথে প্রত্যয়, উপসর্গ, বিভক্তি, সন্ধি, সমাস, দ্বিরুক্তি যুক্ত হয়ে সুন্দর সুন্দর শব্দ গঠিত হয়। সুতরাং আমরা বুঝলাম যে গঠন প্রকৃতি অনুসারে শব্দকে আমরা দুই ভাগে ভাগ করলাম। এখন আমরা আসব অর্থের ভিত্তিতে শব্দের যে বিভাজন, অর্থের ভিত্তিতে আমরা দেখব যে কি যৌগিক, রূঢ় বা রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ। অর্থের ভিত্তিতে আমরা এই শব্দকে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যৌগিক শব্দ, একটা হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ, আর একটা হচ্ছে যোগরূঢ় শব্দ। এইভাবে তিন ভাগে। যেমন আমরা যৌগিক, এখানে যৌগিক শব্দ হচ্ছে প্রকৃতি এবং প্রত্যয়ের অর্থ অনুযায়ী, অর্থাৎ প্রকৃতি এবং প্রত্যয়ে যে অর্থটা প্রকাশ করবে, মূল শব্দও যদি সেই অর্থটা প্রকাশ পায় তখন সেটাকে আমরা বলবো যৌগিক শব্দ। যেমন কর্তব্যের কথা আমরা বলি ক্রিযোগতব্য, ক্রিযোগতব্য, ক্রি মানে করা, তব্য মানে উচিত, কর্তব্য। সুতরাং আমরা যদি বলি যে ঠিকভাবে পড়ালেখা করা ছাত্রদের কর্তব্য, অর্থাৎ ঠিকভাবে ছাত্রদের পড়ালেখা করাটা উচিত, তাহলে ক্রি মানে হচ্ছে করা, ক্রি মানে হচ্ছে করা, তব্য মানে উচিত। তাহলে এখানে কর্তব্য প্রকৃতি এবং প্রত্যয়, ক্রিটা হচ্ছে প্রকৃতি এবং তব্যটা হচ্ছে প্রত্যয়। সুতরাং প্রকৃতি এবং প্রত্যয়ের অর্থ, যে অর্থটা প্রকাশ করবে, মূল শব্দ যদি সেই অর্থটা প্রকাশ করে তখনই এটাকে আমরা যৌগিক শব্দ বলবো। যেমন এখানে আমরা একটা উদাহরণ দিলাম, এটাকে আমরা যদি প্রকৃতি ধরি, এটাকে যদি আমরা প্রকৃতি ধরি, প্রকৃতি এবং প্রত্যয় ধরি, ঠিক অর্থটাও যে প্রকাশিত ব্যবহারিক যে অর্থ আছে, ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থটা যদি একই হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো যৌগিক শব্দ। অর্থাৎ যেটার প্রকৃতি প্রত্যয়গত যে অর্থ আমরা পাচ্ছি সেটা যদি ব্যবহারিক ক্ষেত্র সে অর্থ যথাযথভাবে থাকে তখন সেটাকে আমরা বলবো যৌগিক শব্দ। এখানে আমাদের এই যৌগিক, আমাদের যেই বাংলা ব্যাকরণ বই আছে নবম শ্রেণীর, এখানে 1, 2, 3, 4, 5, 6 এই 6টা থেকে কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। সুতরাং এই 6টা তোমরা ভালোভাবে মনে রাখবে, এবং মনে রাখার জন্য আমি এই একটা সূত্রের মাধ্যমে, অর্থাৎ ঠিক একটি ছন্দের মাধ্যমেই তোমাদের মনে রাখার জন্য এটা লিখলাম। যেমন এটা লিখলাম, এখানে 6টাকে নিয়েছি। বাবুয়ানা দহিত্র, গায়কের মধুর সুরে কর্তব্য ভুলে চিকা মারতে লাগলো। এখানে বাবুয়ানা, দহিত্র, গায়ক, মধুর, কর্তব্য, চিকা মারা, এই 6টা এখানে যৌগিক শব্দ। তোমাদের যে প্রশ্ন, যে দহিত্র এটা কি যৌগিক
রুড়ো বা রুড়ি বা যোগড়ুড়, এইভাবেই পরীক্ষায় প্রশ্ন দেয়। তোমার যদি এই লাইনটি যদি মনে থাকে তাহলে তুমি সহজেই বুঝতে পারবে যে এটা যৌগিক শব্দ। আবার আমরা দেখছি এই 6টি যৌগিক শব্দ আমাদের বইতে 6টা দেওয়া আছে। এই 6টা তুমি যদি এই লাইনটা মুখস্থ করো তাহলে মনে থাকবে যে কি, যে গায়ক, কর্তব্য, বাবুয়ানা, মধুর, দহিত্র, চিকামারা, চিকামারা, এটা চিকা মানে দেওয়াল, দেওয়ালে যে আমরা চিকা মারছি এটাকে চিকা মারা এটা বলা হয়। এগুলো সবগুলো হচ্ছে চিকা যোগ মারা, সেজন্য এটা যৌগিক শব্দ হবে। সুতরাং আমাদের মনে রাখতে হবে গায়ক, কর্তব্য, বাবুয়ানা, মধুর, দহিত্র, চিকা মারা, এই 6টা হলো যৌগিক শব্দ। এবং আমাদের বইতে যে 6টা এখানে শব্দ দেওয়া আছে এখান থেকেই পরীক্ষায় দেওয়া হয়ে থাকে, সেজন্য এটা মুখস্থ করে ফেলবে। বাবুয়ানা দহিত্র, গায়কের মধুর সুরে কর্তব্য ভুলে চিকা মারতে লাগলো। তাহলে এটা যৌগিক শব্দ। আমরা বলছি কি, এটা মনে রাখবো আমরা, প্রকৃতি যোগ প্রত্যয় অনুযায়ী যেটা হবে সেটা যৌগিক শব্দ। আর রূঢ় বা রূঢ়ি শব্দ আমরা এখানে বলছি যে প্রকৃতি এবং প্রত্যয়ের, যেমন হস্ত, হস্ত যোগ ইন হস্তি, হ্যাঁ, হস্ত যোগ ইন, অর্থাৎ হাত আছে যার, হস্ত মানে হাত, ইন হাত আছে যার, অর্থাৎ যার হাত আছে সেই হচ্ছে হস্তি। তাহলে তো আমাদের তো হাত আছে, আমাদের কি হস্তি বলবে? কিন্তু আমরা দেখছি প্রকৃতি এবং প্রত্যয়ের অর্থ অনুযায়ী না হয়ে অন্য কোনো বিশেষ অর্থ যখন ব্যবহৃত হবে, বিশেষ অর্থে যখন ব্যবহৃত হবে তখন সেটাকে আমরা বলবো রূঢ় বা রূঢ়ি শব্দ। যেমন গবেষণা, গো যোগ এষণা, গো যোগ এষণা, গো যোগ এষণা, গো মানে হচ্ছে গরু, এষণা মানে পূজা। তাহলে কি গবেষণা, এটাকে আমরা অর্থটা বুঝি প্রকৃতি প্রত্যয় অনুযায়ী, গো সন্ধি অনুযায়ী গো যোগ এষণা, গো যোগ এষণা, গো মানে গরু, এষণা মানে খোঁজা, তাহলে গরু খোঁজা বলতে। কিন্তু গবেষণা তো হচ্ছে যে উচ্চতর শিক্ষাক্ষেত্রে জ্ঞানলব্ধ বিষয় নিয়ে আমাদের ব্যাখ্যা করা, ওটা হচ্ছে গবেষণা। অর্থাৎ কোনো বিষয় নিয়ে, কোনো বিষয়ের মূল জিনিস ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে যখন জানিয়ে দেয় তখন সেটাকে আমরা গবেষণা লব্ধ বিষয় বলি। সুতরাং আমরা এখানে দেখছি যে সন্ধি অনুযায়ী এটার অর্থটা হচ্ছে না, সেজন্য আমরা দেখছি রূঢ় বা রূঢ়ি শব্দ এখানে আমরা যেগুলো বললাম যে হয়তোবা সন্ধি অনুযায়ী, যেটা হচ্ছে সন্ধি অনুযায়ী এখানে আমরা এটা ভাগ করলাম কিন্তু অর্থটা ঠিক সেভাবে হচ্ছে না, তখন এগুলোকে আমরা বলবো যে কি রূঢ় বা রূঢ়ি শব্দ। সুতরাং রূঢ় বা রূঢ়ি শব্দ আমরা বলব যে প্রত্যয়, উপসর্গ, বিভক্তি, সন্ধি, সমাস অনুযায়ী, রূঢ় বা সন্ধি অনুযায়ী সমাস কিন্তু হয়ে যায় যোগরূঢ় শব্দে। এই রূঢ় বা রূঢ়ি শব্দে, যৌগিক শব্দে প্রকৃতি প্রত্যয় এগুলো দেখবো আমরা। আর রূঢ় বা রূঢ়ি শব্দের যে শব্দগুলো বেশিরভাগই ঢাকায়, এখানে প্রত্যয়, উপসর্গ, বিভক্তি, সন্ধি এগুলো অনুযায়ী এগুলো হয়ে থাকে। সুতরাং আমরা দেখছি প্রকৃতি প্রত্যয় অর্থ অনুযায়ী না হয়ে অন্য কোনো বিশেষ অর্থ, অর্থাৎ কি যেটা আমরা ব্যুৎপত্তিগত, অর্থাৎ যেটা প্রকৃতি প্রত্যয় আবিধানিক অর্থটা না হয়ে ব্যবহারিক অর্থে যখন অন্য কিছু প্রকাশ করে তখন সেটাকে আমরা বলবো রূঢ়ি শব্দ। যেমন হয়তোবা আমরা প্রবীণ বলবো, প্র যোগ বিন, হ্যাঁ, বিন মানে হচ্ছে বাঁশি বাজায়, প্রবীণ প্রকৃষ্ট রূপে বাঁশি বাজানো। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রবীণ, বিন মানে বাঁশি বাজানো, প্র উপসর্গটা আসলো, প্র হলো উপসর্গ, বিন বাঁশি বাজানো। তাহলে কি প্রকৃষ্ট রূপে যিনি বাঁশি বাজাচ্ছেন তিনি হচ্ছে প্রবীণ। কিন্তু আমরা ওই অর্থ গ্রহণ না করে উপসর্গ যুগে যেটা গঠিত হলো, এটা সেই অর্থটা প্রকাশ না হয়ে আমাদের ব্যবহারিক অর্থটা হচ্ছে অন্য ব্যুৎপত্তিগত অর্থ, এটা আমরা কিন্তু গ্রহণ করছি না, আমরা ব্যবহারিক অর্থটা গ্রহণ করছি। এখানে প্রবীণ অর্থে আমরা বুঝি যে কি কোনো
জ্ঞানবান বৃদ্ধ বয়সী লোককে এখানে বোঝাচ্ছে। এখানে আমাদের রূঢ় বা রূঢ়ি শব্দে 1 2 3 4 5 6টা দেওয়া আছে। এটা মনে রাখার জন্য তোমাদেরকে আমি ছন্দের ভিত্তিতে বললাম। প্রবীণ তোল নিয়ে, প্রবীণ তোল নিয়ে হস্তিতে চড়ে বাঁশি বাজিয়ে গবেষণায় সন্দেশ খেতে লাগলো। কয়টা হলো? 1 2 3 4 5, এই 6টা। এইটা যদি আমরা মুখস্থ করি তাহলে রূঢ় আর রূঢ়ি শব্দ এই 6টা থেকে আমাদের পরীক্ষায় আসে, এটা তোমরা মুখস্থ করবে। এখন রূঢ় শব্দ, যোগরূঢ় শব্দগুলো সেগুলো সাধারণত সমাসবদ্ধ হবে, সমস্ত পদ নিয়ে হয়। যেমন পঙ্কজ, পঙ্কে জন্মে যাহা, পঙ্কে জন্মে যাহা, একে আমরা বলি পঙ্কজ। কিন্তু পঙ্কে বা কাদায়, পঙ্কে শব্দের অর্থ হচ্ছে কাদায়। কাদায় তো অনেক কিছুই জন্মে, শালুক জন্মে, সেখানে কেঁচুও জন্মে। সেজন্যই আমরা কি পঙ্কজ বলতে যেটা কাদায় জন্মে সেটাকে কি পঙ্কজ বলি? কিন্তু আসলে পঙ্কজ বলতে আমরা পদ্মফুলকে বুঝি, পঙ্কজ বলতে আমরা পদ্মফুলকে বুঝি। সুতরাং আমরা দেখছি যে এর পঙ্ক, এটার অনেক অর্থ হচ্ছে, কিন্তু আমরা গ্রহণ করছি মাত্র একটা অর্থ, অর্থাৎ কি এটা সমাসবদ্ধ। এখানে আমাদের উদাহরণ একটা ছবি দিয়ে দেখলাম, এটা সমাসবদ্ধ শব্দ, কিন্তু এটার অর্থটা অন্য ভিন্ন অর্থ হচ্ছে, এবং যে ভিন্ন অর্থ হচ্ছে তার থেকে আমরা একটাকেই মাত্র গ্রহণ করছি, এই যোগরূঢ় শব্দে। তাহলে আমাদের মনে রাখতে হবে যোগরূঢ় শব্দ এগুলো প্রায়ই সমাসবদ্ধ শব্দ হবে, এবং এগুলো যেই অর্থটা, অর্থাৎ ব্যাস বাক্যে যে অর্থটা প্রকাশ করবে সেই অর্থে অর্থবহ না হয়ে অন্য কোনো বিশেষ অর্থ যখন প্রকাশ করে তখন সেটাকে আমরা বলি যোগরূঢ় শব্দ। যেমন এখানে আমরা জলধির কথা বললাম, জলধি যেমন জল ধারণ করে যাহা, জল ধারণ করে যাহা, তাহলে জল ধারণ করে যাহা, এটাকে আমরা তো আমাদের পুকুরেও তো আমরা জল ধারণ করে, সেটাকে কি আমরা জলধি বলি? কিন্তু না, যেখানে জলধি বলতে এখানে আমরা বুঝবো সমুদ্রকে, সমুদ্রকে জলধি বলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি জল ধারণ করে যা, আমাদের বালতিতেও তো আমরা জল ধারণ করি, সুতরাং বালতিকে কি আমরা একটা জলধি বলবো? পুকুরকে কি জলধি বলবো? তাহলে এর অনেকগুলো অর্থ হচ্ছে, কিন্তু এই অনেকগুলো অর্থ থেকে আমরা কি করি? একটা অর্থকে আমরা গ্রহণ করে থাকি। সুতরাং আমরা বলো যোগরূঢ় শব্দগুলো সমাসবদ্ধ হবে, এবং সেটা সাধারণত ব্যুৎপত্তিগত যে অর্থ হয় বাংলা পংক্তির, সেই অর্থ অর্থবহ না হয়ে অন্য কোনো ব্যবহারিক অন্য অর্থ যখন প্রকাশ করবে তখনই সেটাকে আমরা যোগরূঢ় শব্দ বলি। আমাদের বইতে যেগুলো আছে যোগরূঢ় শব্দ হিসাবে পঙ্কজ, রাজপুত, মহাজ 4টি আছে। ছন্দাকারে মনে রাখার জন্য তোমাদেরকে আমি এটা লিখলাম। রাজপুত পঙ্কজ, রাজপুত পঙ্কজ তুলতে, রাজপুত পঙ্কজ তুলতে জলধিতে মহাযাত্রা হলো। রাজপুত পঙ্কজ তুলতে, পদ্মফুল তুলতে গিয়ে সে জলধিতে সমুদ্রে পড়ে, এই মহাযাত্রা অর্থ হচ্ছে কি মারা গেল, মৃত্যুকেই আমরা মহাযাত্রা বলি। কিন্তু শোডাউন অনেক লোক থাকে, সেটা তো আর মহাযাত্রা হবে না। এখানে মহাযাত্রা বলতে এখানে মৃত্যুকে বোঝানো হচ্ছে। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে শব্দের যে শ্রেণীবিভাগ আমরা গঠন অনুযায়ী, অর্থ অনুযায়ী, উৎস অনুযায়ী আমরা সেখানে দেখলাম। উৎস অনুযায়ী শব্দকে ভাগ করা হয় 5 ভাগে, আমরা পরবর্তী ক্লাসে তা আলোচনা করব। আর আমাদের মনে রাখার জন্য আমরা একটা বিশেষ দিক মনে রাখতে পারি, গঠন অনুযায়ী কয় ভাগে? 2 ভাগে, তাহলে এখানে 2 লিখলাম। অর্থ অনুযায়ী এখানে কয় ভাগে? 3 ভাগে। উৎস অনুযায়ী কয় ভাগে? 5 ভাগে। তাহলে এখানে 235। সুতরাং আমরা বলবো শব্দের যে শ্রেণীবিভাগ হচ্ছে এই গঠন অনুযায়ী 2 ভাগে, অর্থ অনুযায়ী 3 ভাগে, উৎস অনুযায়ী 5 ভাগে। সুতরাং আমরা 235
এই সংখ্যাটা আমরা মনে রাখবো। তাহলে শব্দের শ্রেণীবিভাগে আমাদের অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়। 235 যদি আমরা মনে রাখি তখন আমাদের ভুল হবে না। আর এটা এখানে যদি আমরা এইটা গাও শব্দটা যদি মনে রাখি, গ মানে গাও, গ যোগ ও রস্য, অ যোগ রস্য, তাহলে গ এর অ, তাহলে গ মানে গঠন, গ মানে হচ্ছে গঠন 2 ভাগে, আর অ মানে অর্থ অনুযায়ী 3 ভাগে, রস্য মানে উৎস অনুযায়ী 5 ভাগে। তাহলে আমরা গাও কথাটা মনে রাখবো, অর্থাৎ গাও মানে গঠন অনুযায়ী 2 ভাগে, অকার দিয়ে আমরা 3 ভাগে, অর্থাৎ অর্থ অনুযায়ী, আর উৎস অনুযায়ী আমরা 5 ভাগে। সুতরাং আমাদের আজকের আমরা শব্দের যে শ্রেণীবিভাগ গঠন এবং অর্থ অনুযায়ী আমরা আজকে জানলাম। আগামী ক্লাসে আমরা উৎস অনুযায়ী শব্দকে কয় ভাগে ভাগ করতে পারি, 5 ভাগে ভাগ করতে পারি, সেই বিষয়ে আমরা জানব। তোমাদের আজকের ক্লাসে যেই বাড়ির কাজটা থাকবে, সেটা বাড়ির কাজটা হলো যে গঠন অনুযায়ী শব্দকে কয় ভাগে ভাগ করা যায়, গঠন অনুযায়ী ও অর্থ অনুযায়ী শব্দকে কয় ভাগে ভাগ করা যায় লিখো। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। আর অনুশীলনী বই যে অনুশীলনী আছে সেই অনুশীলনীর কাজগুলো করবে। পরবর্তীতে যখন স্কুল খুলবে তখনই আমরা আরও কাছাকাছি এসে আমরা আমাদের যে সমস্যাগুলো আমরা সমাধান করব। ভালো থেকো তোমরা, ভালো থাকবে এই প্রত্যাশা নিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি।